একটি বই প্রকাশ করেছেন এই বিষয়টি নিয়ে, যার নাম রবি বিস্ময়। আমি ইয়াশী রায়কে একটু আপনাদের সামনে আসতে বলছি। উনি অক্লান্ত পরিশ্রমে এই বইটি লিখেছেন। ইয়াশী যদি আমাদের আজকের দর্শকদের এই বিষয়টা ছোট্ট করে লিখতে পারেন, তারপরে আমাদের সঙ্গীত অনুষ্ঠান শুরু হবে। এই বইটি ইয়াশীর সৃজিত, এই বইটি ইয়াশীর লেখা। এই বইটির নাম বিস্ময়ে রবি বিস্ময়। এই আজকে আমরা যে বিষয়টি নিয়ে অনুষ্ঠান করছি সেই বিষয়টা নিয়েই তার এই বই। আমাদের অনুষ্ঠান একটি অনুষ্ঠানের মতো করে করা, তার মধ্যে সব গান নেই, সব বিষয়ও নেই। 2 ঘন্টার অনুষ্ঠানে যেগুলো দেওয়া যায় আমরা সেগুলো দিয়েছি। আপনারা যদি আমাদের গান শুনে অনুষ্ঠানটি দেখে এই বিষয়টি নিয়ে চর্চা করতে চান, পড়াশোনা করতে চান, তাহলে এই বইটি আপনারা পড়তে পারেন। ইয়াশী একটু যদি পড়েন। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা। আমরা আজ যে অনুষ্ঠানটিতে উপস্থিত হয়েছি তার বিষয়টি তথাকথিত প্রচলিত অনুষ্ঠানের বিষয় থেকে একটু আলাদা। রবীন্দ্রসঙ্গীতে বিজ্ঞান ভাবনা। আমার গবেষণার দ্বারা আমি রবীন্দ্রনাথের গান এবং বিজ্ঞানের পারস্পরিক সম্পর্কের মূল্যায়ন করবার চেষ্টা করেছি বহুদিন। পরবর্তীতে আমার এই বইতে জ্যোতির্বিজ্ঞান, সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে অণুপরমাণু তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব ইত্যাদি বিজ্ঞানের প্রায় সকল শাখাকেই খুঁজে পেতে চেষ্টা করেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বাণী নির্ভর বিশ্লেষণের দ্বারা কিভাবে আমরা বিজ্ঞানের তত্ত্বকে খুঁজে পেতে পারি, কিংবা কিভাবে তার অনন্য বিজ্ঞান চেতনার সাথে পরিচিত হতে পারি, তারই চেষ্টা ছিল আমার। রবীন্দ্রনাথের বিজ্ঞান চেতনার মানে শুধু তার সৃষ্টিতেই বিজ্ঞানকে খোঁজানো, তার জীবন যাপন, তার জীবন চেতনা সবটার মধ্যেই ছিল বিজ্ঞান মনস্কতা। তার লেখা গ্রন্থ বিশ্ব পরিচয় না করলে হয়তো তাকে জানা আমাদের অসম্পূর্ণ রয়ে যায়। অবশ্যই উল্লেখ করতে হয়, শৈশবে তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরই তার মধ্যে এই অনন্য চেতনার বীজটি বপন করেছিলেন। এছাড়াও জীবনে অনেকটা সময় বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাহচর্য, প্রশান্তচন্দ্র মহালনোবিসের মতো তরুণ বিজ্ঞানী সাহচর্য এবং বিজ্ঞানী আইনস্টাইনের সাথে একাধিক সাক্ষাৎকার যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। মানুষের কৌতূহল অপরিসীম এবং প্রতি মুহূর্তে মানুষ তার অক্ষমতাকে অতিক্রম করেছে বিশেষ জ্ঞান দ্বারা। অজানাকে জেনেছেন, সীমার সীমা অতিক্রম করেছেন, অগণ্যকে গুনতে শিখেছে এবং এই উত্তরণ যেই জ্ঞানের হাত ধরে সেই বিশেষ জ্ঞানের নামই বিজ্ঞান। রবীন্দ্রনাথ ঠাকুর দেশে এবং বহির্বিশ্বে সমকালীন সমস্ত রকম ঘটনার খবর রাখতেন এবং কিভাবে বিজ্ঞানের তত্ত্বকে এবং তথ্যকে গ্রহণ করে অত্যন্ত সহজ ভাষায় তার পাঠকদের কাছে পৌঁছে দিতেন, তার কিছু উদাহরণ না দিলেই হয়। অত্যন্ত স্বল্প সময়, কিন্তু আমি 2-1 লাইনের মধ্যে তার চেষ্টা করছি। এখন যে গানটার কথা আমি বলবো সেটি 1901 সালে রচিত এবং এই 1901 সালে জগদীশচন্দ্র বসুর সাথে তার চিঠিপত্র লেনদেন সবচেয়ে বেশি। এই সময়ে বিজ্ঞানী বন্ধু জীব ও জল তরঙ্গের ঐক্য স্থাপন সম্পর্কে ধারণা দেন, যা রবীন্দ্রনাথ অবশ্যই জানতেন এবং তার এই গানে সেটির ছায়া আমরা স্পষ্ট পাই। গানটিকে ধীরে ধীরে শুনে একটু বলবার চেষ্টা করছি, আপনারা একটু মনে মনে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন। মহানন্দে গীত
অনায়াসেই দার্শনিক ও বৈজ্ঞানিক তত্ত্বের মেলবন্ধন এবং মহাকাশ ও সৃষ্টি তত্ত্বকে খুঁজে পাওয়া গেল। এবারে 1923 সালে বিজ্ঞানী হাবল ছায়াপথের ধারণা দিলেন। ওই বছরে রবীন্দ্রনাথ লিখলেন, আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নিজ্বালে নিদ্রাবিহীন গগনতলে তারায় তারায়। আজ এখানেই শেষ করছি। উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ এবং বিশেষ ধন্যবাদ স্যারকে এবং মুখ্যমন্ত্রী। আমার খুব ভালো লাগছে যে উনি যে গানগুলির কথা বললেন, আমাদের অনুষ্ঠানে এই গানগুলি আজকে আমরা সম্পূর্ণভাবে শুনতে পারবেন। আমরা কিন্তু কোনো আগে থেকে ঠিক করিনি যে আমাদের শুরু করছি আজকের অনুষ্ঠান। Oh
যার শিরোনাম ছিল গ্রহগণ জীবের আবাসভূমি। আমরা জানি কৈশোরে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ তার কনিষ্ঠতম পুত্রটিকে নিয়ে প্রায়শই হিমালয়ে পাড়ি দিতেন। সন্ধ্যাবেলা রবি তার পিতাকে যেমন ব্রহ্মসঙ্গীত শোনাতেন, তেমনি খোলা আকাশের তলায় বসে মহর্ষি রবিকে প্রক্টরের বই থেকে জ্যোতির্বিজ্ঞানের পাঠ দিতে রাতের তারাভরা আকাশ নিরীক্ষণ করতে করতে। এইভাবেই দেবেন্দ্রনাথ তার কনিষ্ঠ পুত্রের মনে একই সঙ্গে প্রথিত করেন বিজ্ঞান চেতনা ও দার্শনিক চৈতন্য। কোনটির সঙ্গে কোনটি বিরোধ নেই, বরং এই সৃষ্টি রহস্যের মূলে যে বৈজ্ঞানিক সত্য রয়েছে তার সঙ্গে মিলে যেত মহর্ষির নিজস্ব দার্শনিক মতবাদ। মহর্ষি নিজেও তার অসামান্য সাবলীল বাংলা ভাষায় লিখে গেছেন বিজ্ঞান বিষয়ক তাঁর উপলব্ধির কথা। মহর্ষির এই বিজ্ঞান মনস্কতার কথা খুব বেশি লোকে হয়তো জানেন না। মহর্ষির লেখা থেকে একটু পড়ে শোনায়। এই সৌরজগৎ সূর্যের চারিদিকে ঘুরিতেছে। সূর্য যদি আরেকটু নিকটে থাকিত, তাহা হইলে পৃথিবী জ্বলিয়া যাইত। যদি আলো দূরে থাকিত, তাহা হইলে পৃথিবী শীতল হইয়া পড়িত। এই জন্য সূর্যের তেজ ঠিক উপযুক্ত রূপে আসিয়াছে, তাই প্রাণ বাঁচিয়াছে। বাতাসের আবশ্যক, চলাচল না হইলে বাতাস বহে না। ওই এক সূর্যের তেজ লাগিয়া বাতাস বহিতেছে। জল চাই, মেঘ না হইলে বৃষ্টি হইবে না। ওই এক সূর্যের তেজ লাগিয়া বাষ্পোত্থিত হইয়া মেঘ হইল, এবং মেঘ হইতে বৃষ্টি পড়িয়া মৃত্তিকা সরস হইল। ঈশ্বর এক সূর্য নির্মাণ করিয়া দেওয়াতে বাতাস বহিতেছে, বৃষ্টি হইতেছে, মৃত্তিকা কার্যের উপযুক্ত হইতেছে। আলো যদি না থাকিত, সমস্ত গাছের পাতা বিবর্ণ হইয়া যাইত। এই চারি বস্তুই এক সূর্যের উপর নির্ভর করিতেছে। সূর্য না থাকিলে কিছুই নাই। মহর্ষি রবীন্দ্রনাথের চেতনায় তাই বাল্য বয়স থেকেই যেমন স্থান পেয়েছে বিজ্ঞান চেতনা, তেমনি স্থান পেয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তার কথা, যিনি উপনিষদের ব্রহ্ম। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই বিজ্ঞান মনস্কতা তার অটুট ছিল। প্রায় শেষের দিকে রচিত একটি গান সমুখে শান্তি পারাবার, তাতে তিনি লেখেন, হয় যেন মর্তের বন্ধন হয়, বিরাট বিশ্ব বাহুমে হৃদয়, পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা অজানা। এই মহা অজানার অনুসন্ধিৎসা তার যে সারা জীবন জুড়ে ছিল, তা বোঝা যায় তার নিজস্ব সংগ্রহের বইগুলি দেখে। তাতে স্থান পেত বিজ্ঞানের বিভিন্ন শাখার লেখা, তার সমসাময়িক সব বই। তার ঘনিষ্ঠতম বন্ধুদের মধ্যে ছিলেন জগদীশচন্দ্র বসু। আলবার্ট আইনস্টাইনের সঙ্গে তার কথোপকথনের কথা তো মানুষের বৌদ্ধিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছিল। এছাড়াও সত্যেন্দ্রনাথ বসু, বিক্রম সারাভাইয়ের মতো অনুজ বিজ্ঞান সাধকদের সঙ্গে তার যোগাযোগের কথাও সর্বজনবিদিত। আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের বিখ্যাত আলোচনা করে নোবেল বিজয়ী বেলজিয়ান বিজ্ঞানী ইলিয়া প্রেগোজিন তার আকর গ্রন্থ অর্ডার আউট অফ কেওস-এ লিখেছিলেন, "The present evolution of science is running in the direction stated by the great Indian poet." এই বক্তব্য থেকে রবীন্দ্রনাথের গভীর বৈজ্ঞানিক অন্তর্দৃষ্টির কথা বোঝা যায়। 70 বছর বয়সে রবীন্দ্রনাথ লেখেন বিশ্ব পরিচয় গ্রন্থ, যাতে সাধারণ মানুষের মনে বিজ্ঞান চেতনা উন্মেষ করে। পদার্থবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান ও সৃষ্টিতত্ত্ব বা কসমোলজির মতো বিজ্ঞানের বহু শাখার নানান বিষয় এই বইয়ে সহজ ভাষায় আলোচিত রয়েছে। পশ্চিমে আজও রবীন্দ্রনাথকে মানুষ মনে রেখেছে
একজন অগ্রগণ্য পরিবেশ সচেতন হিসেবে প্রাণের উন্মেষ, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান বিষয়েও তাঁর ছিল অসীম কৌতূহল ও আগ্রহ। শান্তিনিকেতন আশ্রমে তিনি উদ্ভাবন ও প্রচলন করেন একের পর এক উৎসব, যাতে সকলে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতন হতে পারে। তেমনি উৎসব ছিল বৃক্ষরোপণ, ফলবর্ষণ, বন মহোৎসব, বর্ষামঙ্গল এবং অন্যান্য ঋতু উৎসব। তার জীবন দর্শন তৈরি হয়েছিল উপনিষদের ও তার পিতার ধর্মচিন্তার উপর ভিত্তি করে, কিন্তু তিনি বিজ্ঞান মনস্ক যুক্তিবাদ দিয়েই তার বিশ্ববিখ্যাত করে তোলেন। আজকের অনুষ্ঠানে যে গানগুলি পরিবেশিত হবে সেগুলিতে রবীন্দ্রনাথের এই বিজ্ঞান মনস্ক জীবন দর্শনই স্থান পেয়েছে। অধিক কল্পনাপ্রসূত, বিজ্ঞান বহির্ভূত কোনো অযৌক্তিক কথা তার গানে স্থান পায়নি। এখন যে গানটি শুনবেন, লক্ষ্য করে দেখবেন তাদের সৃষ্টির মধ্যে জড় পদার্থ, প্রাণ ও চৈতন্য, এই তিনটি কথা বলা হয়েছে। সেই গানটির কথা একটু আগে আমাদের ইতিহাসে জানতেন। 1900 সালে রচিত এই উচ্চারণে গায়ত্রী মন্ত্রের সঙ্গে বিজ্ঞানে বর্ণিত এই তিনটি উপাদানের কথাও শোনা যায়। তাহা হতে নামে জড়, জীবন, মন ও বাহু, সবই তাঁর থেকে সৃষ্ট হচ্ছে। তাঁকেই খুঁজে বেড়ায় মানুষের সৃজন।
সারা জীবন দিল আলো সূর্য চাঁদ। এই সবই সৃষ্টিকর্তার আশিস, যা সদাই অযাচিতভাবে ঝরে পড়ছে প্রাণকে অক্ষত রাখতে। সেখানে এবং আমাদের দেশের বহু জায়গাতেই জলকষ্টের কথা সুবিদিত। জল সংগ্রহ এবং জল সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টা রবীন্দ্র মানুষে জায়গা করে নিয়েছে। এখন পরপর আমরা দুটি গান শুনব। প্রথম দিকে রবীন্দ্রনাথ সুচারু কাব্যে বর্ণনা করেছেন ওয়াটার সাইকেল বা জলচক্রের সম্পর্কে সচেতনতা। দ্বিতীয়টি রচিত হয়েছিল 1936 সালে, যখন শান্তিনিকেতনে নলকূপ ঘুরে জল সরবরাহ ব্যবস্থা সফল। এই উদ্যোগ শুরু হয়েছিল 1922 সালে, কিন্তু সফল হয়নি।
তাই যে বাঙালি ব্যবসায়ী এই কাজটি করেছিলেন, গুরুদেব রবীন্দ্রনাথ তাকে অভিনন্দিত করার ব্যবস্থা করেন। সেই সভার শুরুতে মাত্র 2 ঘন্টা পূর্বে, সেই সভা শুরু হওয়ার মাত্র 2 ঘন্টা পূর্বে নলকূপের সাফল্যে উৎসাহিত করতে গান বাজলেন হে আকাশ বিহারী নীরদ বাহিনী জল। লক্ষণীয় এই গানেও সেই ওয়াটার সাইকেল বা জলচক্রের কথা বর্ণিত। পরপর দুটি গান শুনি।
রবীন্দ্রনাথ আশ্রমে ও সাধারণ জনমানুষের সচেতনতা ও উৎসাহ তৈরি করার কাজে জড়িত হয়েছিলেন। পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণের গুরুত্ব অনস্বীকার্য। আজ থেকে ঠিক 100 বছর আগে 1925 সালে রবীন্দ্রনাথের জন্মোৎসব পালিত হয়েছিল শান্তিনিকেতনে। নিজের জন্মদিনে কবি বৃক্ষরোপণ করলেন। উত্তরায়ণের উত্তর পূর্ব কোণে পথের ধারে তিনি রোপণ করলেন পঞ্চবটির চারা। এই বৃক্ষরোপণ সম্পর্কে রানীচন্দ্রের একটি লেখা থেকে একটি বর্ণনা একটু শোনায়। নন্দদা অর্থাৎ নন্দলাল বসু, সুরেন্দা অর্থাৎ সুরেন্দর, এদের নকশায় একটি চতুর্দোলা তৈরি করে নানা রঙের আভরণে সেই চতুর্দোলা সাজিয়ে 4 জন ছেলে উৎসবের সাজে সেজে তা বহন করে নিয়ে চলে। চতুর্দোলায় থাকে একটা চারা গাছ, যা রোপণ করা হবে আজ। খঞ্জনি করতাল বেজে উঠল, শঙ্খধ্বনি হল। নিশান তোলা চতুর্দোলা নিয়ে সকলে পথে পা বাড়ালো। গান হতে থাকলো, মরু বিজয়ের বেতন রাও শূন্যে, হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য কর তরুণার পুণ্যে, হে কোমল প্রাণ। ছোট একটি শিশু চারা নিয়ে এক বিরাট উৎসব। এই কোমল একটি প্রাণের কাছে কত আশা ভরসা, কত প্রার্থনা আমাদের। মানুষ মানুষকে নিয়ে উৎসব করে, দেবতাকে নিয়ে উৎসব করে। আজ এই কচি কোমল চারা গাছটিও সেই সমান সম্মানের অধিকারী। উঠিবে
উপনিষদের এই বাণী রবীন্দ্রনাথের জীবনের মধ্যে প্রথিত করে দিয়েছিল। রবীন্দ্রনাথের প্রবন্ধী ও গানে আনন্দের ভূমিকা অসীম। আনন্দের মধ্যে সর্বোচ্চ সৃষ্টি এবং এই সৃষ্টির মধ্যে তার আনন্দ অমৃত সর্বদা প্রকাশিত। এই মূল চিন্তার সঙ্গে রবীন্দ্রনাথ তিনি দিলেন সৃষ্টি বিজ্ঞানের সেই প্রাণতরঙ্গ ধারা যা ব্রহ্মাণ্ড সৃষ্টির নিয়ন্ত্রিত ধারা। Oh
বিজ্ঞান ও দর্শনের যোগ্য কালজয়ী কাব্যিক ও সাংগীতিক উচ্চারণ। নোবেল বিজয়ী বিজ্ঞানী ইলিয়াস রিগোজিন নটরাজের নৃত্যের ধারণার মধ্যে পেয়েছিলেন সার্চ ফর আ জাংশন বিটুইন স্টিলনেস অ্যান্ড মোশন, টাইম অ্যারেস্টিং অ্যান্ড টাইম পাসিং। আশ্চর্যভাবে রবীন্দ্রনাথের সৃষ্ট এই গানগুলিতেও আমরা পাই reversibility or irreversibility of the elements of life. We
সুচেতনায় ও চৈতন্যের অন্তরমন্ত্রী। সেই চিত্তের অন্তরের বৃত্তে সূচিত হয় আমাদের ভালোবাসা, জন্ম মৃত্যু, বিমোহ বা বায়ু। মহাবিশ্বে উপাদানগুলি ইলেকট্রন আর প্রোটনের মতো কণা দিয়ে তৈরি। রবীন্দ্রনাথের গান, তার গানে বিপুল তরঙ্গের কথা বলেছে। সেই তরঙ্গের মহাসমুদ্রে সৃষ্টি নিমজ্জিত, ব্রহ্মাণ্ড নিমজ্জিত। কখনো সেই তরঙ্গ আলোক, কখনো শব্দ, আবার কখনো তার মহাবর্ষীয় তরঙ্গ। কিছু তরঙ্গ আমাদের অনুভূতির কার্য, আবার কিছু অনুভূতির দিক। এই তরঙ্গের ব্যাপ্তি আমাদের মস্তিষ্ক, আমাদের হৃদয়, আমাদের সমগ্র জগৎ জুড়ে, আমাদের চেতনা, বাস্তব মনন সমস্ত পরিপূর্ণ করে পরিমাপহীন সময়কাল ব্যক্ত করে রয়েছে। Oh
সেই রচনাগুলি কিছুটা অংশগ্রহণ করে যাচ্ছে। আপাতত আলো ঢেউয়ের কথাই বুঝে নেওয়া যায়। এই ঢেউ একটিমাত্র ঢেউয়ের ধারা নয়, এর মধ্যে অনেক ঢেউ দল বেঁধেছে। কতগুলি চোখে পড়ে, আবার অনেকগুলি পড়ে না। আমাদের কাছে প্রকাশিত অপ্রকাশিত আলোচনাদের ঢেউটি যদি নাম দিতে হয় তবে তাকে তেজ বলা যেতে পারে। বিশ্ব সৃষ্টির আদি অন্তে মধ্যে প্রকাশে আছে বা লুকিয়ে আছে বিভিন্ন অবস্থায় এই তেজের নাম।
সেই সময় সাম্প্রতিকতম বিজ্ঞানের বই স্থান পেত। তার বিজ্ঞান আগ্রহ থেকে তিনি জেনে গিয়েছিলেন তার সময়ের বিজ্ঞান বিষয়ক সব তথ্য। তার কাছে খবর ছিল মানুষের দেহের কোষের পরমাণুর সঙ্গে অগণ্য আলোকবর্ষ দূরে নক্ষত্রের মধ্যে বিরাজমান পরমাণুর মিল আছে। মানুষ যে বিশ্বব্রহ্মাণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ, তার সৃষ্টির রহস্যের, জীবন রহস্যের সঙ্গে সারা বিশ্বব্রহ্মাণ্ডের যে যোগসূত্র রয়েছে, এই ভাবনা স্থান পেয়েছে রবীন্দ্রনাথের অনেক গানে। এর পরবর্তী গানটি তেমনি একটি গান।
অসীম সসীম সমগ্র সৃষ্টির অনন্ত পরিসরের সময়ের বা কালের ধারণা ও মানুষের মুহূর্ত সহ অস্তিত্বের ক্ষুদ্র সময় এই অপার দ্বৈত ভাবনার থেকে জন্ম নেয় যে দার্শনিক প্রশ্ন মানুষের চিন্তনে, সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে রবীন্দ্রনাথের গানে। তবে এই দুই বৈপরীত্যের মধ্যে কোথাও একটি যোগ রয়েছে, এই বিশ্বাসে প্রকাশ পায় জীবনের প্রবহমান মানে।
রশ্মি সেন, তনিমা চক্রবর্তী, সুমন মজুমদার, প্রসূন দাস, সায়ন মিত্র, রিমিকা মুখার্জি, সবিনী সেনগুপ্ত এবং দেবাবতী মজুমদার। আজকে আমাদের সঙ্গে যে শিল্পীরা জঙ্গানুসঙ্গীত ছিলেন, তবলায় কাঞ্চন পারুই, এসরাজে তথাগত মিশ্র। এই বিশাল মহাবিশ্বের মধ্যে আয়তনে ক্ষুদ্র মানুষের চৈতন্যময় অবস্থান, মানব জীবনের ক্ষুদ্র কালের অস্তিত্বের মধ্যে এই জীবনের রূপ রস গন্ধ স্পর্শ ভরা চমৎকৃত অস্তিত্ব রবীন্দ্রনাথ এরই পূজারী। এই অসামান্য বিস্ময়কর অস্তিত্বের জয়গান দিয়ে শেষ হোক আজকে